আজকের জন্য তাহলে রেডি রেডি দশম ফল যাওয়ার জন্য কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। এবং এটাই আমাদের আজকে লাস্ট ফলস। এটা একটা মন খারাপের ব্যাপার, কারণ শুধু ফলস দেখতেই এসেছি। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, সেটা বড় মন খারাপ। তো যাওয়া যাক। এর থেকে বড় মন খারাপ আর কিছু হয় না। আজকে তাহলে ব্ল্যাক আউটফিট, ব্ল্যাক আউটফিট। একদিন ব্ল্যাক একদিন হোয়াইট। 8টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তাহলে এখনই যাই, আপাতত নিচে গিয়ে ওয়েট করি। বাই বাই রুম 402। 2 hours later. টাইম হয়েছে 9:45 আর আমরা দাসম ফলস যাওয়ার পথে একটা জায়গায় একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তাটা পুরো হাইওয়ের ওপরে, তাই জন্য সেরকম কিছু পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি পেয়েছি, খাবার অর্ডার করে দিয়েছি। খাবার আসুক তারপর বলছি কী কী আছে। তো জায়গাটা যেখানে দাঁড়িয়েছি সেখানে সামনের ভিউটা বেশ সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। আমরা এরকম একটা ধাবায় দাঁড়িয়েছি, গাছের ছায়ায় ব্রেকফাস্ট করব। আর চারপাশের ভিউটা দেখাচ্ছি। এই যে এখান থেকে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এখানে। পৌনে 11টা বাজছে আর আমরা সান টেম্পলে পৌঁছে গেছি। এই হচ্ছে সান টেম্পলের বাইরে থেকে ভিউ। এবার আমরা ওপরে যাব, গিয়ে দেখব। সূর্যদেবকে উৎসর্গ করা এই মন্দির রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রাঁচি টাটা রোডে বুন্ডু এলাকার কাছে অবস্থিত। মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত হয়েছে, যেখানে রয়েছে 18টি সুন্দর খোদাই করা চাকা এবং 7টি সজ্জিত ঘোড়া, যা সূর্যদেবের আকাশপথে যাত্রার প্রতীক। প্রচণ্ড গরম বাইরে, পা একদম পুড়ে যাচ্ছে এই মার্বেলের ওপর দিয়ে হাঁটতে। তাও মন্দিরটা ফাঁকাই আছে, বাট ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। 1991 সালে মন্দিরটি নির্মিত হয় সংস্কৃত বিহার সংগঠনের অধীনে, যার নেতৃত্বে ছিলেন ঝাড়খণ্ডের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী সীতারাম মারু। মন্দিরের ভিতরে সূর্যদেবের মূর্তির পাশাপাশি শিব, পার্বতী, গণেশ ও আরও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দির প্রাঙ্গণে একটি পুকুর আছে, যেটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং যেখানে ভক্তরা স্নান করে পুজো দিতে পারেন। ছট পুজো ও মকর সংক্রান্তিতে প্রচুর ভক্ত সমাগম হয়। অক্টোবর থেকে মার্চ এই মন্দির ভ্রমণের উপযুক্ত সময়, কারণ তখন আবহাওয়া বেশ ঠান্ডা ও মনোরম থাকে। See the color, color, color through their eyes. Joy of little, little, little things in life. 11:30 বাজছে, আমরা দশম ফলসে পৌঁছে গেছি। এখন দেখি গিয়ে ফলসটা কীরকম ভিউ, জল আছে কিনা। যাওয়া যাক। সিটি অফ ওয়াটারফলসে আজকে আমাদের শেষ দিন, আর শেষ দিনে একটা ওয়াটারফলস দেখব না তা কী করে হয়। তাই চলে এসেছি দাসম ফলসে। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মালভূমির ঘন জঙ্গলে সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত প্রায় 44 মিটার বা 144 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে। তো এই হচ্ছে দাসম ফলসের ভিউ। ওপর থেকে আমরা দেখছি, দারুণ লাগছে, মানে অসাধারণ, আর কি বলবো। নিচেটায় যাব অবশ্যই, ওই যে একদম সামনে নিচে যাওয়া যাচ্ছে সিঁড়ি দিয়ে, ওখানটাতে যাব। এখান থেকে আপাতত ভিউটা এরকম। এই ভিউটাকে সামনে রেখেই আমরা নিচে নামছি। এখানে সুন্দর করে সিঁড়ি করা আছে, এরকম করে, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকগুলো সিঁড়িই আছে। এখান থেকেই জলের ছিটে পুরো গায়ে এসে লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। নিচে গিয়ে তারপরে ভিউটা দেখাচ্ছি।
নদীটি নিচে পড়ার সময় 10টি আলাদা ধারায় বিভক্ত হয় এবং তা থেকেই দাসাম নামটি পায়। আবার অন্য একটি মতানুসারে দাসাম কথাটি এসেছে দা সং শব্দ থেকে, মুন্ডারি ভাষায় যার অর্থ হলো জল ঢালা। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের উপর থেকে কেউ যেন জল ঢালছে, সেই থেকে এর নাম হয় দা সং, যার পরিবর্তিত রূপ দাসাম। রাঁচির অন্যতম বিখ্যাত ফলস এই দাসাম ফলস, আর এটা দেখার জন্যই আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল। সত্যি আজ সেই অপেক্ষা পূরণ হচ্ছে, আর চোখের সামনে এত সুন্দর প্রকৃতির রূপ কি বলবো। ফলসের হাইট ততটা বেশি নয়, কিন্তু জলের গতিবেগটা অত্যন্ত বেশি, তাই জন্যই বোধহয় ফলসটা এত সুন্দর লাগছে। আর জলটা অনেকগুলো ধারায় ভাগ হয়ে নেমে এসছে, এবং নিচেও এই জায়গাটায় যদি দেখা যায়, এই জায়গাটাও জলের স্পিডটা এত বেশি, সব মিলিয়ে প্রকৃতির রূপ যেন উপচে পড়ছে। তো আমি নিচে চলে এসেছি, মানে ফলসের একদম সামনে, সেখান থেকে ভিউটা হচ্ছে এরকম। এই দাসাম ফলসের একদম কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে, মানে সহজেই সবাই যে কেউ চাইলেই কাছে পৌঁছে যেতে পারে। আর আমার পেছনের ভিউটা কি আর বলবো, আর শব্দ খুঁজে পাচ্ছি না। এখন এই ভিউটা এনজয় করি আর এখানে কিছুক্ষণ সময় কাটাই। আমরা এখন এই ভিউ পয়েন্টটাতে একটু বসে আছি। জানি না কথা কতটা শোনা যাবে, তাও বলছি যে ইউটিউবে এতদিন ধরে ট্রাভেল ব্লগগুলো দেখে দেখে যেটা জানতে পেরেছি যে রাঁচির বিভিন্ন ফলসের মধ্যে দাসাম ফলসটা যেন একটু বেশিই বিখ্যাত। তার একটা কারণ তো অবশ্যই এর প্রাকৃতিক সৌন্দর্য, এতগুলো ধারায় জলটা বয়ে যাচ্ছে। আর তাছাড়াও আমার মনে হলো আরেকটা কারণ, যেখানে সিঁড়ির সংখ্যাটা অন্যান্য ফলসের তুলনায় বেশ অনেকটাই কম, আর তাই জন্য সবাই প্রায় ফলসের কাছাকাছি চলে যেতে পারছে, সহজেই আর কি অ্যাক্সেস করা যাচ্ছে। সেই জন্য প্রচুর মানুষ এখানে হয়তো নিচে নামতে সুবিধা হয় বলে এই ফলসটার জনপ্রিয়তাটা একটু বেশি। শেষ দিনের লাঞ্চে সবারই ইচ্ছা হলো মাটন খেতে, তাই আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের একটা ফেমাস লোকাল হোটেলে, সারনা হোটেল। এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে স্পেশালি এখানকার মাটন থালিটা খাওয়ার জন্য। এছাড়া এখানে ফিশ থালিও পাওয়া যায়। মাটন থালিতে কি কি দিয়েছে? রাইস, পাঁপড়, শসা আর মাটন, তাই তো? আর শুভ্রার ফিশ থালিতে দিয়েছে রাইস, ডাল, পাঁপড় আর মাছ ভাজা। এখন 2:30 মতো বাজছে। আমরা না, সৌরভ আর গৌরব মাটন খাবে বলে আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় নিয়ে এসছে। এটা ধোনির, মহেন্দ্র সিং ধোনির যে ফার্ম হাউস আছে রাঁচিতে, সেখানকার পাশেই একটা হোটেল, ভাতের হোটেল। সেখানে মাটন খুব বিখ্যাত, মানে এত বিখ্যাত যে এখানে প্রচণ্ড ভিড়, বসার জায়গা পাওয়া খুব মুশকিল। তো সেখানে ওরা এখন মাটন খাচ্ছে। আমি আর শুভ্রা যেহেতু মাটন খাই না, শুভ্রা ফিশ খাচ্ছে, আর আমি যেহেতু মানডে ভেজ, তাই জন্য এখানে কিছু খাচ্ছি না, আমি পরে কিছু খেয়ে নেবো। ভিউটা বল, কেমন লাগছে? একদম দেশি টেস্ট, দেশি খাবার যাকে বলে সেরকম টেস্ট। জিরের গুঁড়োর ফ্লেভার আছে খুব ভালো, এবং মাটনের ফ্লেভারটা আছে, এবং অন্যান্য জিনিসের ফ্লেভার নেই, মাটনের ফ্লেভার আছে। তোর কেমন লাগলো? ভালোই লাগলো, মাটন খাই না, আমার অভিজ্ঞতা নেই, বাট মাটনের গন্ধ খুব ভালো লাগে। এবং আমার মনে হচ্ছে খুব একটা বেশি মশলাদার নয়, খুবই সিম্পল, বেশি মশলা নেই।
4:45 বাজছে, আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। মন্দিরের ভিতরে তো ফটো তুলতে পারবো না, তাই বাইরে থেকে দেখাচ্ছি। এই যে আমার পেছনে হচ্ছে মন্দিরটা, আর একটু পাহাড়ের ওপরে তো, তাই সামনে একটা সুন্দর পুরো শহরটার একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি। ওপর থেকে ভিউটা এরকম লাগছে। রাঁচি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রায় 300 ফুট উঁচু জগন্নাথপুর পাহাড়ের ওপর অবস্থিত এই জগন্নাথ মন্দির। 1691 সালে নাগবংশীয় রাজা ঠাকুর আনিনাথ শাহদেও এই মন্দির নির্মাণ করেন। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পূজিত হন। পুরীর মতোই এখানেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এখানে ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও প্রকৃতি একত্রিত হয়, যা রাঁচিতে এলে অবশ্যই দর্শনীয়। বিকেল 4:45 আর আমরা হাতিয়া ড্যামে চলে এসেছি। জগন্নাথ মন্দির থেকে বেশি দূর না, ওই 5 কিলোমিটার মতো হবে বা তারও কম হতে পারে। তো এখানে এসে আমি যেহেতু লাঞ্চ করিনি, আমি এখানে একটু লাঞ্চ করে নেবো। পাস্তা পেয়েছি, এই যে আমার পেছনে ফুড ট্রাকটা আছে, এই ফুড ট্রাকে থেকে পাস্তা নিচ্ছি, মাশরুম পাস্তা। দেখা যাক টেস্ট করে কেমন হয়। তারপর এই যে সামনে ড্যামের রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে একটু হাঁটবো। এখন বিকেল হয়ে এসছে, তাই জন্য ওয়েদারটাও বেশ ভালো লাগছে। পরন্ত বিকেলে এই হচ্ছে হাতিয়া ড্যামের ভিউ। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর এখানে বেশ লোকজন আছে, সবাই বসে আছে। বসবার জন্য বেশ সুন্দর জায়গা, ভিউটাও সুন্দর জলের সামনে। সৌরভ এই রাস্তাটা ধরে একটু আগে ওই ড্যামের ওখানে গেছে, আমরা আপাতত এখানে দাঁড়িয়ে আছি। কি ভুট্টাও খাবি? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছি, আর এরা অনেকক্ষণ থেকে বসে আছে। আমি ভাবলাম খাবে না, তাই দিইনি, বাট কি সুন্দর খেলো। গুড গার্ল, দুজনেই গুড গার্ল, তাই তো? গুড গার্ল তো। তো আমাদের লাস্ট দিনের এই কটাই দেখা জায়গা ছিল, এটাই ছিল লাস্ট দেখা জায়গা। তো সেটাও কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই বেরিয়ে যাব। এখনও আমাদের হাতে অনেক টাইম আছে, রাত্রি 10টায় আমাদের ট্রেন, এখন সবে বাজছে 5:30 মতো। তো আমাদের রাতে একবারে ডিনার করে ট্রেনে উঠতে হবে, তাই জন্য আমরা ভাবছি যে একবার রক গার্ডেন যাব, কারণ সেটা ওই স্টেশনের কাছাকাছি মোটামুটি পড়বে। তো সেখানে কালকে যে ক্যাফেটাতে গেছিলাম, যেটাতে যেতে পারিনি, অন দ্য রক্স ক্যাফে, ওখানটায় আজকে একবার যাব। তাহলে একবারে ওখান থেকে কিছু টাইম স্পেন্ড করে একবারে ডিনার করে আমরা ওই 8:30-9টার মধ্যে স্টেশনে পৌঁছে যেতে পারবো, সেরকমই প্ল্যান আছে আপাতত। এর একপাশে এই ভ্যালিটা, আর দূরে ছোট ছোট বাড়িগুলো গ্রামের মধ্যে, বেশ সুন্দর দেখতে লাগছে।1 hour later. যেরকম বললাম, হাতিয়া ড্যাম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রক গার্ডেনে, আর এই গার্ডেনের এন্ট্রান্স থেকে ক্যাফেটা একটু দূরে, তাই ক্যাফের একটা নিজস্ব গাড়ি আছে, আমাদের পৌঁছে দিল। আর এটাও দেখো, সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে, মানে সব জায়গাতেই শুধু সিঁড়ি। এখন ডিসাইড করা হচ্ছে কি অর্ডার করা যাবে। আর ক্যাফের ওপর থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে, হালকা হালকা ঝড়ও উঠেছে, তাই ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। পৌনে 7টা বাজছে, আমরা ক্যাফেতে চলে এসেছি। এখানে খুব লাউড মিউজিক বাজছে, কতটা শোনা যাবে জানি না।
তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আমাদের ডিনার এখান থেকে করে নেবো একেবারে। আর 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ 1 ঘন্টা মতো লাগবে স্টেশনে পৌঁছাতে। আর ক্যাফে থেকে ভিউটা না ভীষণ সুন্দর, এই পেছনে পুরো ওই লেকটা দেখা যাচ্ছে, আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। To try, it's always a good time. Whoa, whoa, it's always a good time. Whoa, woke up on the right side of the bed. What's up with this Prince song inside my head? Hands up if you 8টা বাজছে আর আমরা এখন ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা স্টেশন চলে যাব। আর এখানে প্রচুর ঝড় বৃষ্টিও হলো, তাই ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন। Two hours later. রাত্রি এখন 10টা। ফাইনালি আমাদের ট্রেন রাঁচি স্টেশন ছেড়ে দিল। আমরা 9:30 নাগাদ স্টেশনে চলে এসেছিলাম, কিন্তু আসার সময় এত ট্রাফিক ছিল রাস্তায় বৃষ্টির জন্য যে একটা সময় আমরা সবাই খুব টেনসড হয়ে গেছিলাম যে ঠিক টাইমে ট্রেনটা ধরতে পারবো কি না। তো যাই হোক, সেফলি আমরা ট্রেনে উঠে গেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকালে আবার দেখা হবে ট্রেন থেকে। গুড নাইট। The next day. গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ক্রিয়া যোগা এক্সপ্রেস। আজকে 24th of সেপ্টেম্বর, টিউসডে। এখন ভোর 6টা বাজছে। অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে, জানলা দিয়ে এই ভিউটা এনজয় করছিলাম। আর 7টার সময় আমাদের হাওড়ায় অ্যারাইভাল টাইম, মনে হচ্ছে একটু লেট হবে, 1 ঘন্টা মতো। তারপর আমরা সেখানে যেরমভাবে এসছিলাম সেইভাবেই মেট্রো করে শিয়ালদা পৌঁছে যাব। হাওড়াতে নেমে মেট্রো পথে দমদমে পৌঁছে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। গুড ইভিনিং। হ্যাঁ, এখন ইভিনিং হয়ে গেছে, কিন্তু আমরা সকাল 10টার সময় বাড়ি ফিরে এসেছি। তারপর থেকে এটা ওটা করতে করতে আর ব্লগটা এন্ড করা হয়নি। যাই হোক, আমাদের ফেরার জার্নিটা বেশ কমফোর্টেবল ছিল, ভালোভাবে একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনও হাওড়াতে একদম কারেক্ট টাইমে না, 7টায় অ্যারাইভাল টাইম ছিল, 7:30টায় ঢুকিয়েছে, তো ঠিকঠাকই ছিল সব মিলিয়ে। আর এই ছিল আমাদের 3 দিনের রাঁচি ট্রিপ। খুব আনন্দ করেছি, বন্ধুদের সাথে খুব মজা করেছি, সেগুলো তো তোমরা ব্লগে অলরেডি দেখতেই পেয়েছো। আর কালকে হচ্ছে মানে ফুল ড্রামা হয়ে যাচ্ছিল। কি হচ্ছিল বলছি তারা। কালকে ট্রেন ধরার সময় রাঁচি স্টেশন রোডে এত জ্যাম ছিল, এত ট্রাফিক ছিল, বৃষ্টির জন্য কিনা জানি না, বাট আমরা তো ঠিকঠাক টাইমেই বেরিয়েছিলাম 8টা নাগাদ। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে 9টার মধ্যে পৌঁছে যাব স্টেশনে, বাট মানে ডিউ টু হেভি ট্রাফিক আমরা পুরো স্টাক হয়ে গেছিলাম। একটা টাইমে এমন হয়ে গেছিলো যে আমরা খুব টেনশানে পড়ে গেছিলাম, মানে আমি তো বিশেষ করে, আমি আর শুভ্রা, যে আমরা আদৌ ট্রেন ধরতে পারবো কি না, নাকি ট্রেনটা মিস করে যাব, মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সব কিছু মিটিয়ে আমরা 9টা 10-15-র মধ্যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম, আর ঠিকঠাকভাবে ট্রেনেও উঠে পড়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই সিচুয়েশানটা পুরো একদম ফুল ড্রামাটিক হয়ে গেছিলো। যাই হোক, একটা ট্রিপের মধ্যে তো এগুলো একটু থাকলে মেমোরেবল হয়ে যায় ট্রিপটা আরও বেশি। এসব তো থাকবেই, ভালো খারাপ সব কিছু মিলিয়ে অল ওভার আমাদের একটা ভীষণ ভালো ট্রিপ গেল। তো এরপরে অপেক্ষা করব নেক্সট ট্রিপের জন্য, আবার কবে কখন কোথায় হয়। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং। And this is when the